আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যে ডিসকাশনটা করতে চাই, মোটামুটি একটা ক্ল্যাশ অফ টপ অথরিটি সেটাকে আমরা বলতে পারি। মানে শীর্ষ অথরিটির জায়গায় রয়েছে বাংলাদেশ ক্রিকেটের যারা, এবং যাদের ক্ষমতা প্রবল বাংলাদেশ ক্রিকেটকে যে কোনো দিকে ধাবিত করার ক্ষেত্রে। তাদের দুজন, একজন হচ্ছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং অপরজন বোর্ডে চাকুরি করা ব্যক্তি এবং তিনি বাংলাদেশ দলের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে। পাপন ভাইয়ের সাথে চান্ডিকা হাথুরু সিংহের ক্ষমতা নিয়ে যদি আলোচনা করা হয়, এটা খুব অবান্তর শোনাবে। নাজমুল হাসান পাপন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, দীর্ঘ সময় ধরে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্সির দায়িত্ব তিনি পালন করছেন এবং তার বোর্ড, নাজমুল হাসান পাপনের বোর্ডই চান্ডিকা হাথুরু সিংহেকে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব দিয়েছে। এখন যাকে চাকুরি দেওয়া হয়েছে, যিনি বেতন পান ক্রিকেট বোর্ড থেকে, সেই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সাথে বেতনভুক্ত একজন কর্মকর্তার বা কোচের কোনো ধরনের তুলনা করার কোনো সুযোগ নেই। তারপর এই তুলনাটা কেন আসছে? দেখুন, পাপন ভাই বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার কি হবে সেই বিষয়ে মোটামুটি একটা ক্লিয়ার পিকচার বলে দিয়েছেন। আজকের আলোচনা সেটা নেই। চান্ডিকা হাথুরু সিংহে বাংলাদেশ দলের আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপে ব্যাটিং অর্ডার যে আপ ডাউন করবে লিফটের সিঁড়ির মতো করে, সেটা তিনি বলেছেন। নাজমুল হাসান পাপন যেটা বলেছেন তাতে কোনো ধরনের লাস্ট ওয়ার্ল্ড কাপে 2023 ওয়ার্ল্ড কাপে, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে যেভাবে উল্টাপাল্টা করা হয়েছিল, তাহিদ হৃদয় থেকে শুরু করে, মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে, নাজমুল শান্ত থেকে শুরু করে, মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে, কারো কোনো ব্যাটিং অর্ডারে আসলে কোনো সামঞ্জস্য ছিল না। সেই জায়গা থেকে চান্ডিকা হাথুরু সিংহে এবারও একই আভাস দিয়েছেন যে টি-20 ফরম্যাটটা এমন, এখানটায় আপনি যে কারো পজিশনকে শিফটিং করতে পারেন এবং কারোটাই ফিক্স না। নাজমুল হাসান পাপন যে বক্তব্য দিয়েছেন এবং চান্ডিকা হাথুরু সিংহে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য পরস্পর বিরোধী। এবং বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার কি হতে যাচ্ছে সে সম্পর্কে নাজমুল হাসান পাপন ফিক্সড 7টা পজিশন সম্পর্কে বলে দিয়েছেন। 3 ওপেনার রয়েছেন দলে, 3 ওপেনারের 2জন তারা তো ওপেনিংই করবেন। 3 নম্বরে শান্ত, 4 নম্বরে হৃদয়। সাকিব আল হাসানকে বিসিবি প্রেসিডেন্ট 5 নম্বরে দেখতে চান, মানে সাকিব আল হাসান ব্যাট করবেন নাম্বার 5-এ। এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করবেন নাম্বার 6-এ এবং নাম্বার 7-এ জাকের আলী অনিক। ঠিক এই জায়গাটাই হচ্ছে বিরোধের জায়গা। চান্ডিকা হাথুরু সিংহে তিনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন বা পরিচালনা করবেন আপকামিং ওয়ার্ল্ড কাপে, সেখানটায় তিনি কোনো ফিক্সড মেথডের মধ্যে থাকতে চান না। ইভেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনিও উল্টাপাল্টা করতে চান। সাকিবের 5 নম্বর পজিশন নিয়ে তো অবশ্যই আলোচনা রয়েছে, ডিবেট রয়েছে, বিতর্ক রয়েছে, কিন্তু তার আগে চান্ডিকা হাথুরু সিংহে যিনি দল পরিচালনা করবেন, যার উপরে কারো কথা বলার শক্তি নেই জাতীয় দলের হয়ে যারা খেলতে গেছেন, সেই তিনি কি বিসিবি বসের বক্তব্য, কথা, পরামর্শ এবং দেখিয়ে দেয়া ব্যাটিং অর্ডার মানবেন? আমি মনে করি মানবেন না। তিনি তার মতো করেই চলবেন, তার স্টাইলে চলবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এন্ড অফ দ্য ডে তাকে কোনোভাবে আটকাতে পারবে না। প্রসঙ্গ যেটা, যে সাকিব কি আসলেই তাহলে 5 নম্বরে ব্যাট করবে কিনা, সাকিব 5 নম্বরে ব্যাট করলে লাভ নাকি ক্ষতি, এই বিতর্ক যদি হয় বা এই আলোচনা যদি হয়, এটা আমার আলোচনা না, যেহেতু বিসিবি প্রেসিডেন্ট বলে দিয়েছেন যে তিনি, নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিব আল হাসানকে তিনি নাম্বার 5-এ দেখতে চান। সো এটা কিন্তু অনেক বড় একটা বার্তা ক্যারি করে। কিন্তু সাকিব আল হাসান রিসেন্ট পাস টি-20-তে যতটুকু আসলে 3-4-এ সফল, তুলনামূলকভাবে 5 নম্বরে ততটা সফল না। ইউএসএ বা ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশনে তিনি চান না, তিনিই বেশি সফল। এবং যখন তিনি আপনার ক্যাপ্টেন স্ট্রাগল করছেন, আর্লি ওভার্স গুলো খেলার ক্ষেত্রে আসলে তাকে অনেকটা বাধ্য হতে হচ্ছে, যেহেতু আমাদের ওপেনিং স্টান্স থাকছে না, সেই জায়গায় সাকিব আল হাসান হি কুড বি আ সলিউশন। এবং সাকিবকে যদি আমরা 5-এ পাঠিয়ে দিই, মানে একদম 5-এ নামিয়ে দিই, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমের জায়গা যেটা আমি মনে করি, যে সাকিব কি আসলে অ্যাজ মাচ অ্যাজ পসিবল বলস পাবেন। সাকিব শুরুর দিকে কিছুটা স্ট্রাগল করেন, কিন্তু এরপর যেভাবে স্মুথলি ইনিংসটাকে ক্যারি করার ক্ষেত্রে একটা প্রপার রোল প্লে করেন, প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেন, নাম্বার 5-এ সেই সুযোগটা থাকবে কিনা। 3-4-এর সাকিব ইজ ওকে, বাট নাম্বার 5-এর সাকিব আমার কাছে মনে হয়, যদিও নাজমুল হাসান পাপন মোটামুটি এই জায়গাটা ফিক্সড করে দিয়েছেন, খুব একটা অ্যাকসেপ্টেবল না। ইন্টারেস্টিং পার্ট আরো একটা রয়েছে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পার্টিকুলার কিছু ম্যাচে, ট্রিকি কিছু ম্যাচে 6 জন বোলার খেলাতে চায়। তখন 5 জন বোলারকে আপনি খেলাচ্ছেন, সৌম্য সরকার বা মাহমুদুল্লাহ রিয়াদের উপর আপনি কতটুকু নির্ভর করতে পারেন? 1-2 ওভার করাবেন এবং এই দুজনের একজন মার খেতেই পারেন, এবং সেটা এত বেশি বাজে হতে পারে যে পুরো ম্যাচের রেজাল্ট ডিসাইড করে ফেলতে পারে। সো আপনি 5 জন বোলার খেলাচ্ছেন, নিয়মিত 5 জন বোলার থাকবে, 3 জন পেসার থাকবেন, 2 জন স্পিনার থাকবেন, তাই তো? এই তো হিসাবটা,
যে সাকিবের সাথে আরেকজন স্পিনার থাকবেন, 7 জন যেহেতু ব্যাটার নিচ্ছি মানে 8টা হয়ে গেল, আর বাকি 3 জন পেসার। সো এই 5 জন বোলারের যদি একজন ফ্লপ হন, বাংলাদেশের অ্যাবিলিটি, যেহেতু নাজমুল শান্ত বলেছেন যে আমরা হচ্ছে 200 করার চিন্তা নিয়ে আপাতত বিশ্বকাপে যাচ্ছি না, অ্যাবিলিটি যেহেতু 160, 70, 50 রান করা, সেই জায়গায় তো ভাই আমরা যে টার্গেট নিয়ে আসলে ক্রিকেটটা খেলতে যাচ্ছি এবং টি-20 যেভাবে চলছে, যেহেতু বোলারসদের উপর আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট, আমরা তো ভাই পার পাবো না। 6 বোলার খেলাতে গেলে তো আপনার টপ 7 ব্যাটসম্যান থেকে একজনকে ড্রপ করতে হয়, সেই ব্যাটারটা কি, এটাও একটা বড় প্রশ্ন। এবং ক্রিকেট বোর্ডে যে ফুসফাস চলছে, যে আলোচনা চলছে, যে গুঞ্জন চলছে, ক্রিকঅপসের মধ্যেও এই আলোচনাটা প্রবলভাবে চলছে যে যদি 6 ব্যাটার নিয়ে বাংলাদেশ খেলে, সেক্ষেত্রে ওপেনিং এ একটা বড় পরিবর্তন, একটা চমক হতে পারে। একজন ওপেনার তো থাকবেনই, তার সাথে নাজমুল শান্তকেও ওপেন করানো হতে পারে, এবং এই আলোচনাটা খুব প্রবলভাবে চলছে। যেহেতু নাজমুল হোসেন শান্ত লাস্ট ওয়ার্ল্ড কাপে ওপেন করেছিলেন এবং তিনি সাকসেসফুল ছিলেন মোটামুটি, নাজমুল হোসেন শান্তকে ওপেনিং এ পাঠানোর একটা আলোচনা চলছে। নাজমুল শান্তকে যদি ওপেনিং এ পাঠানো হয়, তাহলে কিন্তু আরো একটা প্যাচ লাগবে। সাকিব আল হাসানের ব্যাটিং পজিশন চলে যাবে 4-এ, যেভাবে পাপন ভাই বলেছেন, এবং তাহিদ হৃদয় চলে যাবেন 3-এ। হৃদয় কি 3-এর জন্য প্রপার, নাকি হৃদয় আসলে যেই পজিশনটাই খেলছেন সেই পজিশনটার জন্য প্রপার, এটা কিন্তু একটা ডিসকাশনের ব্যাপার। এবং একই সাথে যেই ক্রিকেটার ক্যাপ্টেন হিসেবে রোল প্লে করছেন, তিনি নিজেই আসলে খুব একটা ছন্দে নেই, তার পারফরমেন্স যথেষ্ট বিতর্কিত। সবশেষ যে সিরিজটা বাংলাদেশ খেলেছে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে, সেখানটায় তার স্ট্রাইক রেট হচ্ছে 103। এবারের বিশ্বকাপে যে দলগুলো অংশগ্রহণ করছে 20 দলের মধ্যে অধিনায়কদের যদি ক্যাটাগরি করা হয়, সর্বনিম্ন অধিনায়কের ক্ষেত্রে তিনি সেকেন্ড থেকে মানে লাস্ট থেকে সেকেন্ড 19তম অবস্থানে রয়েছেন 111 স্ট্রাইক রেট নিয়ে, এবং তারপরে উগান্ডার ক্যাপ্টেন। সো এই যখন একজন ক্যাপ্টেনের সিচুয়েশন, এবং একজন ক্যাপ্টেন যখন মোটামুটি ওপেনিংয়েই ব্যাট করছেন, যেহেতু বাংলাদেশের প্রথম উইকেটের পতনটা সৌম্য আর তানজিদ তামিমের ওই পার্টনারশিপটা বাদ দিলে বাকি ম্যাচেসগুলোতে তাড়াতাড়ি ঘটেছে। সো ওখানটায় তো তিনি সাকসেসফুল না, তাকে আরো টপে ওঠানো, আরো উপরে ওঠানো আসলে কতটুকু ভরসা দেবে? ভরসার জায়গা যেটাই হোক না কেন, দিন শেষে ক্রিকেট বোর্ডের আসলে কিছু করার নেই। একটা জায়গায় তারা আটকে গেছেন, সেটা হচ্ছে আপনি সবাইকে ড্রপ করতে পারেন, চেঞ্জ করতে পারেন, অদল বদল করতে পারেন, দলে 6 জন 7 জন ব্যাটারের হিসাব নিকাশটাকে চেঞ্জ করতে পারেন, বাট আপনি তো ক্যাপ্টেনকে বাদ দিতে পারবেন না, ড্রপ করতে পারবেন না। সো আপনাকে তাকে খেলাতেই হবে। খেলাতেই যদি হয়, আবার যদি একই সাথে 6 ব্যাটার খেলাতে হয়, সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত তাকে দিয়ে ওপেন করানোর পরিকল্পনাটাও যথেষ্ট রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবনায়। তার থেকেও বড় আলোচনা, সাকিব আল হাসানের পজিশন 3-4 নিয়ে আমরা যে ডিসকাশন করছিলাম, সেখানটায় না থেকে শেষ পর্যন্ত কি 5-এ চলে যাবে? সাকিব যদি 5-এ ব্যাট করেন, আপনারা কি সেটাকে সমর্থন করবেন? আমার কাছে মনে হয় যে সবাই এটা নিয়ে ডাউটফুল। আমি চাই সাকিব আরো উপরে ব্যাট করুন, এবং উপরে ব্যাট করলেই সাকিব আল হাসান স্বাচ্ছন্দ্যে ব্যাটিংটা করেন ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে। তার ক্যারিয়ার গড় কিংবা স্ট্রাইক রেট অন্য পজিশনসগুলোর তুলনায় অনেক বেটার যখন তিনি নাম্বার 3-তে ব্যাট করেছেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।